এমন একটি দেশের কথা ভাবুন যেখানে প্রতি 6 সেকেন্ডে একটি শিশুর জন্ম হয়, যেখানে জার্মানির সম্মিলিত আয়তনের 3 গুণ একটি ভূখণ্ডে 23 কোটি মানুষ বাস করে। 2050 সালের মধ্যে এর জনসংখ্যা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। নাইজেরিয়া, ভারত ও চীনের পর বিশ্বের তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ হয়ে উঠবে। সমগ্র আফ্রিকার মধ্যে এর অর্থনীতি সবচেয়ে সমৃদ্ধ, যার বার্ষিক আয় $1/2 ট্রিলিয়ন। বুও 70% মানুষ দিনে $2 কম আয়ে জীবন ধারণ করে। এমন একটি দেশ যা প্রতিদিন 20 লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে, হলিউডের চেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করে এবং আফ্রিকার বাকি অংশের সম্মিলিত লেনদেনের চেয়েও বেশি ক্রিপ্টোকারেন্সি লেনদেন সম্পন্ন করে। 1958 সালে ভূতাত্ত্বিকরা ভূগর্ভে বিশাল তেলের ভাণ্ডার আবিষ্কার করেন এবং সবাই ভেবেছিল যে নাইজেরিয়া শীঘ্রই আরব দেশগুলোর মতো ধনী হয়ে উঠবে। গত 60 বছরে $6 বিলিয়ন মূল্যের তেল ভূগর্ভ থেকে উত্তোলন করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ 1 পয়সাও পায়নি। সবটাই রাজনীতিবিদ ও সেনাপতিরা চুরি করে নিয়েছে। সমৃদ্ধির পরিবর্তে তেল নিয়ে এসেছে তেলক্ষেত্র নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, পদে পদে ঘুষ এবং এমন এক অর্থনীতি যা তেলের দাম 10% কমলেই ভেঙে পড়ে। যখন এক ব্যারেল তেলের দাম কমে যায় তখন দুর্ভিক্ষ দেশকে গ্রাস করে, হাসপাতাল ও স্কুল বন্ধ হয়ে যায় এবং খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, যার ফলে মানুষ রাতের খাবারের জন্য ভাত কেনার সামর্থ্য হারিয়ে ফেলে। 30 মিলিয়ন মানুষের আবাসস্থল একটি নদী দ্বীপে গত 50 বছরে 7,000 বার তেল ছড়িয়ে পড়েছে। প্রতি 3 দিনে একটি করে নতুন পরিবেশগত বিপর্যয় ঘটছে। এই কালো কাদা বেলজিয়ামের সমান একটি এলাকা প্লাবিত করেছে, যে নদীগুলো থেকে মানুষ পানীয় জল সংগ্রহ করত সেগুলোকে বিষাক্ত করেছে এবং শত শত বছর ধরে গোটা গ্রামের খাদ্যের যোগান দেওয়া সমস্ত মাছকে মেরে ফেলেছে। শিশুরা বিকলাঙ্গতা ও ফুসফুসের রোগ নিয়ে জন্মাচ্ছে, প্রাপ্তবয়স্করা 40 বছর বয়সে ক্যান্সার ও বিষক্রিয়ায় মারা যাচ্ছে এবং বিশুদ্ধ জল শত শত কিলোমিটার দূর থেকে পরিবহন করে আনতে হচ্ছে। তেল কর্পোরেশনগুলো 20 বছর আগে এই জঞ্জাল পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা কিছুই করেনি, কারণ তারা কর্মকর্তাদের ঘুষ দেয় এবং পরিষ্কার করার জন্য কেউ তাদের বাধ্য করে না। 2009 সালে একদল উগ্রপন্থী একটি ত্রাসের বাহিনী তৈরি করে এবং ঘোষণা করে যে কোনো পাশ্চাত্য শিক্ষা ঈশ্বরের বিরুদ্ধে একটি পাপ, যা রক্ত দিয়ে ধুয়ে ফেলতে হবে। 15 বছরেরও বেশি সময় ধরেই লোকেরা 3.5 লক্ষ মানুষকে হত্যা করেছে, হাজার হাজার স্কুল ও গ্রাম পুড়িয়ে ছারখার করে দিয়েছে এবং 50 লক্ষ মানুষকে শরণার্থী শিবিরে ঠেলে দিয়েছে। তাদের সবচেয়ে নৃশংস অপরাধটি ঘটেছিল 2014 সালে, যখন তারা রাতে একটি স্কুলে ঢুকে সরাসরি শ্রেণীকক্ষ থেকে 276 জন ছাত্রীকে অপহরণ করে। তাদের অর্ধেককে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কেউ কেউ বন্দিদশায় রোগ ও নির্যাতনে মারা গেছে, আর অন্যরা সন্ত্রাসীদের ঔরসে সন্তানের জন্ম দিয়েছে এবং পালানোর কোনো পথ না পেয়ে জঙ্গলে বাস করছে। সেনাবাহিনী শক্তিহীন, কারণ জঙ্গিরা ট্যাঙ্ক ও গ্রেনেড লঞ্চার নিয়ে বিশাল জঙ্গলে লুকিয়ে থাকে এবং সৈন্যদের কাছে সামান্য বেতনের জন্য জীবন বাজি রাখার মতো সরঞ্জাম বা ইচ্ছা শক্তি কোনোটাই নেই। অপহরণ একটি ব্যবসায় পরিণত হয়েছে, যা থেকে দুর্বৃত্তরা শত শত কোটি ডলার আয় করে। প্রতিদিন 50 জন মানুষ নিখোঁজ হয় এবং তাদের পরিবারের কাছে মুক্তিপণের দাবি জানানো হয়। শুধু গত বছরেই 5,000 স্কুল ছাত্রছাত্রী অপহৃত হয়েছিল, কারণ অভিভাবকরা তাদের সন্তানদের জীবিত ফিরিয়ে আনার জন্য নিজেদের বাড়ি ও গাড়ি বিক্রি করতেও রাজি ছিলেন। মুক্তিপণের পরিমাণ মাথাপিছু $5,000 থেকে শুরু হয়। যাদের পরিবার মুক্তিপণ দিতে পারে না, তাদের খামারে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় অথবা ভয় দেখানোর জন্য ক্যামেরার সামনে হত্যা করা হয়। পুলিশ টাকার বিনিময়ে দুর্বৃত্তদের কাছে উদ্ধার পরিকল্পনা ফাঁস করে দেয়, তাই ধনীরা তাদের সন্তানদের সর্বত্র, এমনকি স্কুলেও সঙ্গ দেওয়ার জন্য মেশিন গান সহ ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়োগ করে। 1967 সালে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল নিজেকে বিয়াফ্রা নামে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে এবং এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয়। সরকারি সেনাবাহিনী বিয়াফ্রাকে একটি কড়া বলয়ে ঘিরে ফেলে রাস্তা বন্দর এবং বিমানবন্দর বন্ধ করে দেয়, যাতে কোনো রুটি, ওষুধ বা অস্ত্রশস্ত্র ভেতরে আনা না যায়। 3 বছরব্যাপী এই অবরোধের সময় অনাহারে 20 লক্ষ মানুষ মারা যায়, যাদের অধিকাংশই ছিল শিশু। খোলা পেটওয়ালা শীর্ণকায় শিশুদের ছবি বিশ্বকে হতবাক করে দিয়েছিল।
1970 সালে বিয়াফ্রা আত্মসমর্পণ করে, কিন্তু আজও সেই অঞ্চলের মানুষ সেই অবরোধের কথা স্মরণ করে এবং বিশ্বাস করে যে একটি জাতি হিসাবে তাদের নিশ্চিহ্ন করার জন্য লক্ষ্যবস্তু করা হয়েছিল। দেশটি একটি অদৃশ্য সীমান্ত দ্বারা বিভক্ত। উত্তরে মুসলমানরা, দক্ষিণে খ্রিস্টানরা বাস করে এবং প্রতি বছর তাদের মধ্যে রক্তাক্ত গণহত্যা সংঘটিত হয়। জমি, পানি ও বিদ্যুৎ নিয়ে সংঘর্ষে হাজার হাজার মানুষ মারা যায়, গির্জা ও মসজিদ পুড়িয়ে দেওয়া হয় এবং গোটা গ্রাম নিশ্চিহ্ন করে দেওয়া হয়, কিন্তু অপরাধীদের কখনো খুঁজে পাওয়া যায় না বা শাস্তি দেওয়া হয় না। উত্তরের রাজ্যগুলোতে শরিয়া আদালত ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ড দেয়, অন্যদিকে দক্ষিণে যাজকরা ছোট শিশুদের ওপর জাদুবিদ্যার অভিযোগ তোলে এবং ভূত তাড়ানোর অনুষ্ঠান করে। একজন যাজক শিশুদের ওপর শয়তানের ভর করার অভিযোগ তোলার পর হাজার হাজার শিশুকে তাদের বাবা মা রাস্তায় বের করে দিয়েছিল। অনেককে মারধর করা হয়েছিল, অনাহারে রাখা হয়েছিল বা আগুনে পুড়িয়ে নির্যাতন করা হয়েছিল। পুলিশ ধর্মীয় সংঘাতে হস্তক্ষেপ করতে ভয় পায়, পাছে নতুন গণহত্যা শুরু হয়ে যায় এবং রাজনীতিবিদরা নির্বাচনে ভোট পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে বিশ্বাসীদের মধ্যে ঘৃণা উস্কে দেয়। গত 30 বছরে তেল তহবিল থেকে $400 বিলিয়ন উধাও হয়ে গেছে। এটা যেন 10টি জাতীয় বাজেট হাওয়ায় মিলিয়ে যাওয়ার সমান। স্বৈরশাসক সানি আবাচা তার 5 বছরের শাসনামলে $5 বিলিয়ন চুরি করে সুইস ব্যাংক অ্যাকাউন্টে লুকিয়ে রেখেছিলেন। এর কিছু অংশ এখনও বিশ্বজুড়ে খোঁজা হচ্ছে। প্রায় সব কিছুর জন্যই ঘুষ নেওয়া হয়, সন্তানকে স্কুলে ভর্তি করতে, হাসপাতালে ভর্তি হতে, ড্রাইভিং লাইসেন্স পেতে, এমনকি রাস্তা থেকে পুলিশ অফিসারের ছাড়পত্র পেতেও। নাইজেরিয়া ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত 20টি দেশের মধ্যে স্থান করে নেয় এবং পরিস্থিতি কেবল আরও খারাপ হচ্ছে, কারণ প্রতিটি স্তরেই চুরি একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। 24 মিলিয়ন মানুষ বাস করে লাগোসে, এমন এক শহর যেখানে স্যানিটেশন ব্যবস্থা নেই। দিনে 10 বার বিদ্যুৎ চলে যায় এবং আবর্জনার পাহাড় জমে থাকলেও তা সংগ্রহ করা হয় না। শহরের ঠিক কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে মাকুকো বস্তি। 1 লক্ষ মানুষ কাঠের খুঁটির ওপর ঝুপড়িতে বাস করে যায়, একটি লেগুনের ওপর অবস্থিত, এবং লেগুনটি এখন আবর্জনার স্তূপ ও পয় নিষ্কাশন কেন্দ্রে পরিণত হয়েছে। শিশুরা স্কুলে যায় না কারণ সেখানে কোনো স্কুল নেই। তারা সারাদিন বিষাক্ত জলে মাছ ধরে এবং বাজারে নামমাত্র মূল্যে বিক্রি করে যাতে তাদের পরিবার চাল কিনতে পারে। বস্তি থেকে কয়েক কিলোমিটার দূরেই দাঁড়িয়ে আছে তেল বিলিয়নিয়ারদের ঝলমলে আকাশচুম্বী অট্টালিকায়ের ক্লাব এবং ভিলা, যারা উঁচু বেড়ার আড়ালে দারিদ্র্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে বাস করে। লাগোসের বাসিন্দারা দিনে 6 ঘন্টা যানজটে আটকে থাকে, কারণ সেখানে রাস্তার মারাত্মক অভাব এবং বাস ও সাবওয়ে বলতে গেলে নেই বললেই চলে। দেশটিতে 525টি ভিন্ন ভাষা প্রচলিত আছে, যা পৃথিবীর অন্যতম বৃহত্তম ভাষাগত বৈচিত্র্যের নিদর্শন। আফ্রিকার অন্য যে কোনো জায়গার চেয়েও বেশি। এখানকার 3টি প্রধান ভাষা হল ইয়োরুবা, ইগবো এবং হাউসা, যেগুলোতে 10 কোটি মানুষ কথা বলে। তবে এমন ভাষাও রয়েছে যা প্রত্যন্ত গ্রামের মাত্র কয়েক হাজার প্রবীণ ব্যক্তি ব্যবহার করেন। ব্রিটিশ উপনিবেশের একটি অবশেষ হিসেবে ইংরেজি বিভিন্ন উপজাতির একে অপরকে বোঝার একমাত্র উপায় হয়ে উঠেছে। এটি ছাড়া তারা একেবারেই যোগাযোগ করতে পারে না। এই বৈচিত্র্য সংস্কৃতি ও ঐতিহ্যের এক সুন্দর মোজাইক তৈরি করে, কিন্তু এটি সংঘাতকেও উস্কে দেয়, কারণ প্রতিটি গোষ্ঠী ক্ষমতা এবং সম্পদের উপর নিয়ন্ত্রণ চায়। লক্ষ লক্ষ ডলার আত্মসাৎ করার জন্য সাহায্য চেয়ে নাইজেরীয় রাজপুত্রদের লেখা চিঠি বিশ্বজুড়ে পরিচিত। এই চক্রান্তটি স্থানীয় ইন্টারনেট প্রতারকদের দ্বারা তৈরি। তারা নিজেদের ইয়াহুজা বয়েজ বলে পরিচয় দেয়, ল্যাম্বরগিনি ও পোর্শে চালায়, প্রাসাদে বাস করে এবং সত্যিকারের শোবিজ তারকাদের মতো সোশ্যাল মিডিয়ায় টাকার বান্ডিল সহ ছবি পোস্ট করে। এদের মধ্যে সেরা প্রতারকরা ভুয়া ডেটিং সাইট এবং নকল বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে আমেরিকা ও ইউরোপের নিঃসঙ্গ বয়স্ক মানুষদের ঠকিয়ে বছরে কয়েক মিলিয়ন ডলার আয় করে। কখনো কখনো পুলিশ সবচেয়ে বেপরোয়াদের ধরে জেলে পুরে দেয়, কিন্তু বেশিরভাগই ঘুষ দিয়ে দেয় এবং তরুণরা তাদের নায়ক মনে করে, কারণ এখানে ধনী হওয়ার কোনো বৈধ উপায় নেই।
নাইজেরিয়ায় প্রতি বছর 2000 চলচ্চিত্র নির্মিত হয়, যা বিশ্বে ভারতের পরেই দ্বিতীয়। হলিউডের চেয়ে 5 গুণ কম চলচ্চিত্র নির্মাণ করে। চলচ্চিত্র শিল্প $6 বিলিয়ন বেশি আয় করে, 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করে এবং আফ্রিকা, ক্যারিবিয়ান এমনকি ইউরোপ জুড়েও এটি দেখা হয়। গড়পড়তা একটি চলচ্চিত্র $25,000 বাজেটে 2 সপ্তাহে সস্তা ক্যামেরা ও ফোন ব্যবহার করে চিত্রায়িত হয়। লক্ষ লক্ষ দর্শক তা দেখে। নাইজেরীয় সঙ্গীত শিল্পীরা আফ্রোবিট ধারা তৈরি করেছেন, যা কেনিয়া থেকে ঘানা পর্যন্ত শোনা যায়। শিল্পীরা বিশ্বের প্রধান প্রধান উৎসবে সঙ্গীত পরিবেশন করেন এবং ভক্তদের দিয়ে স্টেডিয়াম ভরিয়ে তোলেন। সংস্কৃতি একমাত্র ক্ষেত্র যেখানে নাইজেরিয়া সত্যিকারের আধিপত্য বিস্তার করেছে, যা বিশ্বকে প্রমাণ করে যে আফ্রিকানরা এমন বিষয়বস্তু তৈরি করে যা পশ্চিমা সংস্কৃতির সাথে প্রতিযোগিতা করতে পারে। গড়পড়তা একজন নাইজেরীয় হল 18 বছর বয়সী ছেলে বা মেয়ে। জনসংখ্যার অর্ধেক 20 বছরের কম বয়সী, কিন্তু তাদের কোনো কাজ বা ভবিষ্যৎ নেই। 42% তরুণ বেকার। বিশ্ববিদ্যালয়ে স্নাতকরা পরিচ্ছন্নতা কর্মী বা নির্মাণস্থলের প্রহরী হিসেবেও কাজ খুঁজে পেতে বছরের পর বছর ব্যয় করে। প্রতি মাসে 1.5 মিলিয়ন তরুণ নাইজেরীয় কাজের সন্ধান করে, কিন্তু মাত্র 3 লক্ষ কাজের সুযোগ তৈরি হয়। বাকিরা নিঃস্ব ও ভবিষ্যৎহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকে। হতাশ হয়ে কেউ কেউ বিভিন্ন গ্যাং ও সন্ত্রাসী দলে যোগ দেয়, আবার কেউ কেউ সাহারা মরুভূমি ও সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমায়, যেখানে উন্নত জীবনের আশায় প্রতি বছর হাজার হাজার মানুষ ডুবে মারা যায়। ক্রিপ্টোকারেন্সি লেনদেনে নাইজেরিয়া সমগ্র আফ্রিকাকে ছাড়িয়ে গেছে, যেখানে বার্ষিক লেনদেনের পরিমাণ $56 বিলিয়ন, যা মহাদেশের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। তরুণরা তাদের অর্থকে মুদ্রাস্ফীতি থেকে রক্ষা করতে দুর্নীতিগ্রস্ত ব্যাংকগুলোকে এড়িয়ে চলতে এবং অতিরিক্ত ফি ছাড়াই বিদেশে থাকা পরিবারের কাছে টাকা পাঠাতে বিটকয়েন ও ইথেরিয়াম কিনছে। লাগোসে কয়েক ডজন প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ কাজ করছে, যেগুলো $1 বিলিয়ন বিনিয়োগ পেয়েছে এবং অর্থ স্থানান্তর, খাবার সরবরাহ ও অনলাইন শিক্ষার জন্য অ্যাপ তৈরি করেছে। নাইজেরীয় প্রোগ্রামাররা পশ্চিমা কোম্পানিগুলোর জন্য দূর থেকে কাজ করে এবং ডলারে বেতন পায়, যা প্রতিভাবান ব্যক্তিদের জন্য দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার একমাত্র বাস্তব সুযোগ। প্রতি বছর 3,50,000 হেক্টর বনভূমি বিলীন হয়ে যাচ্ছে। মাত্র 10 বছরে একটি মাঝারি আকারের ইউরোপীয় দেশের সমান এলাকা পরিষ্কার হয়ে গেছে। চাঁদ হ্রদে শতাব্দী ধরে 4টি দেশের 4 কোটি মানুষের জীবন ধারণের উৎস ছিল। জলবায়ু পরিবর্তনের কারণে 60 বছরে 95% শুকিয়ে গেছে। এখন কৃষক ও পশুপালকেরা সামান্যতম জলের জন্য একে অপরের সাথে লড়াই করে এবং প্রতি বছর এই সংঘর্ষে হাজার হাজার মানুষ ও গোটা গ্রাম ধ্বংস হয়ে যায়। রাজনীতিবিদরা জলবায়ু ও পরিবেশকে অবহেলা করেন, কারণ তারা তেল সম্পদ ভাগাভাগি করতে খুব ব্যস্ত, আর এরই মধ্যে বিশাল ভূখণ্ড স্থায়ীভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। 2050 সাল নাগাদ এখানে 4 কোটি মানুষ থাকবে, যা ইউরোপীয় ইউনিয়নের বর্তমান মোট জনসংখ্যার চেয়েও বেশি। যদি দুর্নীতি, শিক্ষা এবং কর্মসংস্থানের সমস্যাগুলোর সমাধান না করা হয়, তবে ভবিষ্যৎহীন এই 4 কোটি তরুণ তরুণী সারা বিশ্বে অভিবাসন ও সংঘাতের এক ঢেউ সৃষ্টি করবে। কিন্তু নাইজেরিয়া যদি তার যুব সমাজের বিপুল সম্ভাবনা, সাংস্কৃতিক প্রভাব এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে পারে, তবে এটি সমগ্র আফ্রিকার উন্নয়নের এক চালিকা শক্তি হয়ে উঠতে পারে। পুরো মহাদেশের ভবিষ্যৎ এই দেশের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, কারণ প্রতি 5 জন আফ্রিকানের মধ্যে 1 জন এখানে বাস করে এবং তাদের ভোটই হবে নির্ণায়ক। যদি এটি আপনার আকর্ষণীয় মনে হয়, তবে সাবস্ক্রাইব করুন যাতে নতুন পর্বগুলো মিস না করেন। আমরা সবকিছু সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক রাখি।